আমরা এখন উপস্থিত আছি মেমারির আরেকজন বিজেপির কার্যকর্তা আশিস ঘোষালের কাছে। আশিসবাবুর কাছে আমার প্রথম যে বিষয়টা জানার, যে ভীষ্মদেব বাবুকে নিয়ে সম্প্রতি একটি মেমারিতে একটা কতগুলো বিষয় আমরা দেখতে পাচ্ছি। আপনি এই বিজেপির এখানে যখন প্রার্থী ঘোষণা হয় তারপর থেকে বিজেপির প্রার্থীকে এখানে জয়যুক্ত করার জন্য 2026-এর বিধানসভা নির্বাচনে প্রাণপাত করেছেন, আপনার মতো আরও অনেক কার্যকর্তা লড়াই করেছেন, কিন্তু আপনাদের ইদানিং আমরা শুনতে পাচ্ছি যে আপনারা ইদানিং বিজেপি থেকে অনেকটা দূরে। এর পেছনে কারণটা কি? না, দেখুন, এই কথাটা ঠিক নয় যে আমরা বিজেপি থেকে দূরে, এটা সম্পূর্ণ ভুল। আমরা বিজেপি থেকে দূরে নই। মানে আপনার যে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে বিশ্বদেব ভট্টাচার্যকে নিয়ে যে মেমারিতে যে ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে তার ওপর আপনি এটা বলছেন, কিন্তু বিজেপি থেকে আমরা দূরে নই। আমরা বিজেপির সঙ্গেই আছি, আমরা বিজেপি ছিলাম, বিজেপির সঙ্গেই থাকব। বিজেপি থেকে দূরে থাকার কোনো প্রশ্নই নেই। এবারে আপনি বলুন আপনার, মানে ভীষ্মদেব বাবুর সঙ্গে এই যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি ইদানিং, এখানকার বিধায়কের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে, সেটাকে কেন্দ্র করেই পরিস্থিতি এরকম একটা ঘটনা দেখলাম যে বিধায়কের তার অফিস ভাঙচুর পর্যন্ত হয়ে গেল। এইগুলোর পেছনে কারণটা কি? দেখুন, এখন ঘটনা হচ্ছে বিধায়কের সেদিন অফিসের ওখানে যে ঝামেলাটা হয়েছে এটা খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক। কেন, আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে আমরা এই ধরনের ঘটনা মোটেই মানতে পারছি না। প্রথম কথা হচ্ছে যে আমার একটাই প্রশ্ন, যে যারা সেদিন আমি দেখলাম ফুটেজে যে রাস্তার ওপর নাকি তারা দেখলাম একটু বিদ্রোহ করছে, কিছু কিছু পয়েন্টের ওপর তারা বিদ্রোহ করছে, তা সেটাও তারা ঠিক করেনি। কেন, আমার কথা হচ্ছে যে যদি কিছু বলার থাকে, যদি কিছু অভিযোগ থাকে, সেটা সরাসরি আমাদের বিধায়ক যিনি আছেন ওনাকে লিখিতভাবে দিতে পারছেন। তাছাড়া একটা কথা হচ্ছে যে আমাদের ভারতীয় জনতা পার্টি এটা একটা সর্বভারতীয় দল, এটা ভাবতে হবে, এবং সারা পৃথিবীর মধ্যে বৃহত্তম পার্টি। তা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ধরুন 2026-এর যে নির্বাচন হলো, এই নির্বাচনটা কিন্তু মানে আমি নির্বাচন বলে মনে করি না। এই নির্বাচনটা ছিল সনাতনী ধর্মের অস্তিত্ব রক্ষার লড়াই ছিল এবং হিন্দুত্ব রক্ষা করার লড়াই ছিল। তা সেই লড়াইয়ে আমরা সামিল হয়েছিলাম এবং সেই লড়াইয়ে আমি কেন, এই পশ্চিমবাংলার যত সনাতনী ধর্মের মানুষ আছেন তারা সংঘবদ্ধভাবে এই লড়াইটা দিয়েছিল। এই জয় হচ্ছে সনাতন ধর্মের জয়, হিন্দুত্বের জয়। না, আপনারা এই যে সংঘবদ্ধভাবে লড়াইটা করলেন, তারপরে এমন কি ঘটলো যে নির্বাচনের পর আপনারা আর বিধায়কের সঙ্গে সংঘবদ্ধভাবে কাজ করতে পারছেন? দেখুন, বিধায়কের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক খারাপ নেই, এটা আপনার কথাটা ঠিক হচ্ছে না। বিধায়কের সঙ্গে আমার সম্পর্ক যথেষ্ট ভালো আছে। ব্যাপারটা হচ্ছে সেদিনকার যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা পার্টি মেনে নেয়নি, মেনে নেবে না। এটা একটা সাংগঠনিক দল, এর একটা পরিকাঠামো আছে। আমাদের এই যে কাটোয়া সাংগঠনিক জেলা, এই জেলার সভানেত্রী হচ্ছে স্মৃতিকণা বসু, আমাদের মেমারিতে মণ্ডল সভাপতি আছেন, সিস্টেম ওয়াইজ দল। তা এখন ঘটনাটা হচ্ছে যে এই যে আমাদের পার্টির যে কর্মীরা আছে, অ্যাকচুয়ালি আমাদের পার্টির যে ভাবধারা, আমাদের পার্টির যে আদর্শ, অনেকেই তা জানে না। তো এগুলো জানতে গেলে পার্টির যে প্রশিক্ষণ হচ্ছে সেই প্রশিক্ষণে যেতে হবে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে একাত্ম মানববাদ, এটা অনেকেই জানে না বা জানার চেষ্টাও করো না, আমি মনে করি। তো এগুলো জানতে হবে। এগুলো যখন সম্পূর্ণভাবে জানবে, বুঝবে, তখন আমার মনে হয় এই ধরনের ঘটনা ঘটবে না। আমার এই যে ঘটনাটা ঘটেছে মেমারিতে সেদিন, আমি খুব অনুতপ্ত। এই ধরনের ঘটনা আমরা কখনোই আশা করিনি। এই লড়াই যে লড়াই হয়েছে, এটা মানে অভূতপূর্ব লড়াই হয়েছে। এই যে 20-25 দিনের মধ্যে আমাদের মেমারি বিধানসভার সমস্ত বিজেপির কার্যকর্তা, যত নেতা নেত্রী আছে, বুক চিতিয়ে লড়াই করেছে, চোখে চোখ রেখে লড়াই করেছে। বিধায়ক সে জেতার জন্য লড়াই করেছে, তার পিছনে এখানকার সংগঠন ছিল, সবাই ছিল,
থেকে লড়াইটা হয়েছে, তারপরে এই যে বিপুল জয়, তারপরে এই সামান্য দু মাসের মধ্যে এই ধরনের একটা ঘটনা বা বিদ্রোহ করা, এটা যেমন আমি প্রতিবাদ করছি, ওদের যাওয়া উচিত হয়নি, তার সঙ্গে সঙ্গে আমি একটা তীব্র প্রতিবাদ জানাবো যে যারা বিদ্রোহ করতে গিয়েছিল তারা বিজেপি, আর যেখানে বিদ্রোহ করতে হয়েছে যারা ছিল তারাও বিজেপি। তাহলে আমাদের এখানে একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। কেন বিজেপি প্রথমেই বলেছি একটা রেজিমেন্টাল পার্টি, একটা সাংগঠনিক পদ্ধতি আছে, সেই পদ্ধতির মাধ্যমে ভারতীয় জনতা পার্টি চলে। আমাদের রাজ্য সভাপতি আছেন মাননীয় সমীক ভট্টাচার্য মহাশয়, কেন্দ্রে আমাদের অমিত শাহ মোদী আছেন, নীতিন নবীন আছেন, সিস্টেমে পার্টি চলে। তা চিন্তাভাবনা করে পদক্ষেপ করতে হবে, কারণ আমাদের ওপর মেমারি বিধানসভার প্রত্যেকটা নাগরিকের প্রচুর আশা। কেন আমরা এই যে আপনি বললেন যারা গেছিল সেদিনকে প্রতিবাদ করতে তারাও বিজেপি, যেখানে গেছিল তারাও বিজেপি, এই দুই বিজেপি হওয়ার কারণ কি? মানে কি বিষয় নিয়ে? দেখুন, ঘটনাটা আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে আমি তো আর ওখানে ছিলাম না, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এলাকার মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করছে, যেহেতু আমরা আজকে পার্টিটা করছি না, হ্যাঁ, আমাকে অনেক জায়গায় কৈফিয়ত দিতে হচ্ছে। আমার সাংগঠনিক জেলার নেত্রী সে অনুতপ্ত যে এই ধরনের ঘটনাটা মোটেই কাম্য ছিল না। আমার একটাই বক্তব্য যে সেদিন যদি আমাদের সংগঠনের যারা এখানে দায়িত্ব আছেন, আমাদের মেমারির মণ্ডল মেমারি মণ্ডলের যে সভানেত্রী আছেন, আমাদের কাটোয়া সাংগঠনিক জেলার যে নেত্রী আছেন, তার মেমারিতে বাড়ি, তা ঘটনাটা ঘটে যাওয়ার পর তাকে রিপোর্ট করা দরকার ছিল। বিধানসভা কার্যালয়ে যারা ছিলেন, কারা ছিলেন আমি জানি না, তাহলে একটা বসে মিউচুয়াল করে। বিদ্রোহ যারা করছিল তাদের বক্তব্য কী ছিল? দেখুন, বিদ্রোহ যারা করছিল তাদের বক্তব্য আমি যেটা মানে মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পারলাম, যে তাদের বিদ্রোহ ছিল যে বিধায়ক কার্যালয়ে অনেক তৃণমূলের নেতা ঘুরছে, যারা বা 4 তারিখের পরে অনেকেই এখন বিধায়কের কার্যালয়ে ঘুরছে। এবারে ব্যাপারটা হচ্ছে কারা ঘুরছে না ঘুরছে, দেখুন সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি তো আর বিধায়কের অফিসে ডেলি প্যাসেঞ্জারি করি না। বিধায়কের অফিসে যদি আমার কোনো কাজ থাকে আমি তখন বিধায়কের অফিসে যাব, বা আমার যদি কোনো ইয়ে থাকে বিধায়ককে ফোন করে জিজ্ঞেস করব। কিন্তু এইটা যদি হয়ে থাকে তাহলে এটাও মর্মান্তিক ব্যাপার আছে। আজকে যারা লড়াই করলো, হঠাৎ করে 4 তারিখের পরে এসে তারা তৃণমূল থেকে এসে তারা বিজেপি হয়ে যাবে, তারা নেতা সেজাবে, এটা কিন্তু ভারতীয় জনতা পার্টি মানবে না। কেন আপনারা দেখেছেন আমাদের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বারবার কিন্তু এটার ব্যাপারে কিন্তু প্রতিবাদ করছেন। পার্টিটা শুধু মেমারি এই টাউন নিয়ে নয়, পার্টির অনেক মাথা আছে বিভিন্ন স্তরে, আর এই ঘটনাটা কিন্তু এই শুধু মেমারি মধ্যে সীমাবদ্ধ নেই। আমাদের পার্টির নেতৃত্ব কিন্তু এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে। তা আমার কথা হচ্ছে যে আমি পুলিশ প্রশাসনকেও বলবো যে আপনারা অ্যারেস্ট করছেন বিজেপির কর্মীকে, যাদের কথায় অ্যারেস্ট করলেন, তা আপনাদের তো এটা সঠিক তদন্ত করা দরকার ছিল। কই আমরা তো এই 2 মাস হয়ে গেল, আজকে 5 তারিখ হচ্ছে, কই আমরা তো দেখলাম না যে এই তৃণমূলের 15 বছর রাজত্বকালে মেমারির তৃণমূলের বড় বড় নেতাদের দুর্নীতি নেই? ওই তৃণমূলের তারা গ্রেপ্তার না হয়ে উল্টে বিজেপির কর্মীরা গ্রেপ্তার হয়ে গেল, এই ঘটনাটা কেন? এটাই তো খুবই বেদনাদায়ক ঘটনা। আমি তো এর তীব্র নিন্দা করছি। এটা তো সাংগঠনিক স্তরে বসে একটা মিউচুয়াল করা দরকার ছিল, এবং থানার পুলিশ প্রশাসনকেও বলবো যে আপনারা সঠিক তদন্ত না করে আপনারা ফট করে বিজেপি নেতাদের নিয়ে চলে গেলেন। এই যে সমস্ত নেতারা আজকে জেল খাটছে, এটা কত বড় দুঃখজনক ঘটনা। তারা তৃণমূলের আমলে জেল খেটেছে, তৃণমূলের আমলে মার খেয়েছে, ঘর দুয়ার ভাঙচুর হয়েছে, আবার বিজেপি ক্ষমতায় এসে যদি তাদেরকে জেল খাটতে হয়, এটা মেনে নেওয়া সম্ভব বলুন আমাদের মতো কর্মীদের? তাহলে আপনারা এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এখন, এখানে বিজেপির কিছু কর্মী জেলে রয়েছে, এবং আমি যা শুনলাম যে এখানে দুর্নীতি একটা বড় ইস্যু। অনেকেই এখানে দুর্নীতির অভিযোগ তুলছেন যে দুর্নীতি হচ্ছে ব্যাপক, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে, বিভিন্ন জায়গায় তৃণমূলের সমাজবিরোধী তাদের এলাকায় তারা ঢুকে পড়ছে, টাকার বিনিময়ে রফা হচ্ছে। এইগুলো কি ক্ষোভের কারণ বলে আপনি মনে করছেন?
এগুলো সত্যি মিথ্যে জানি না, কিন্তু এগুলো উঠছে আলোচনা। দেখুন, এই ঘটনা ম্যান টু ম্যান ভ্যারি করে। এই ঘটনার সত্যতা যাচাই করতে হবে। যদি প্রকৃত এই ধরনের ঘটনা ঘটে, এটা তো ভারতীয় জনতা পার্টি, এই পার্টিতে এইসব চলবে না। আর একটা কথা হচ্ছে, আমাদের এখানের পার্টি সব কথা, সংগঠনই সব কথা। সে নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ হোক, সংগঠনের বাইরে গিয়ে কিন্তু কেউ কোনো কাজ করতে পারবে না। সংগঠনকে যথেষ্ট মান্যতা দিয়ে, সম্মান দিয়ে, তবে আমাদের এই পার্টিতে প্রত্যেকটা নেতা মন্ত্রী থেকে শুরু করে সবাই চলে। তা আমাদের মেমারি বিধানসভা সেটা হওয়া উচিত। আমাদের কাছে সংগঠনই কথা। পার্টি যদি না থাকতো তাহলে এমএলএ কোথা থেকে হতো? সংগঠন যদি না থাকতো তাহলে লড়াই কিভাবে হতো? এগুলো ভাবতে হবে। কেন এই পার্টিটা একদিনে ক্ষমতায় আসেনি। আমরা এই জুনা কতক মিলে এই পার্টিটাকে ক্ষমতায় আনিনি। এর জন্য বহু দিনের পরিশ্রম করতে হয়েছে। প্রবীণ যে সমস্ত নেতারা আছেন, তাদের লড়াই সংগ্রাম, দীর্ঘদিনের লড়াই সংগ্রাম, আস্তে আস্তে বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়েছে, তবে আজকে পার্টি ক্ষমতায় আসছে। আমি প্রথমেই বলেছি, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এটা মোটেই কাম্য নয়। এটা পার্টি মোটেই এটাকে প্রশ্রয় দেয় না। এবং যারা বুঝেও বুঝছে না, তা তাদেরকে বোঝাবার দায়িত্ব সংগঠনের। সংগঠন দেখছে, সংগঠন আগামী দিনে নিশ্চয়ই এর সঠিক সিদ্ধান্ত নিয়ে এর চুলচেরা বিশ্লেষণ করে এর সমস্যার সমাধান হবে। এবং আমার প্রশ্ন হচ্ছে যে, পুলিশ প্রশাসনকে আমি এর আগেও একটা কথা বললাম যে, আপনারা কারোর দ্বারা প্রভাবিত হবেন না। আর এটা আইনের শাসন চলছে। এখানে ওই তৃণমূলের নেতাদের মতো এটা নোংরামির জায়গা এটা নয়। প্রথমেই বলেছি, এটা ভারতীয় জনতা পার্টি, এর ভাবধারা আছে, এর আদর্শ আছে। ওই তৃণমূলীকরণ কিন্তু এই পার্টিতে চলবে না। এটা আমরাও চলতে দেব না, আর আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছেন তারাও চলতে দেবে না। তা আগামী দিনে আমার প্রশ্ন হচ্ছে, এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আর আপনি যেটা বললেন যে কাটমানি খাচ্ছে, কে তোলাবাজি করছে, আমি জানি না কে তোলাবাজি করছে। তা যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে, পার্টি দেখছে। আমাদের পার্টি সব কথা নয়, আমাদের ওপরে আমাদের সংঘ আছে, তারা কিন্তু সব কিছু পাখির চোখের মতো দেখছে। কেউ যদি মনে করে যে আমি সবাইকে এড়িয়ে যে, পার্টিকে এড়িয়ে যে, পার্টির সংগঠন না মেনে আমি যা খুশি করব, সেটা বেশি দিন করতে পারবে না। কারণ আমি প্রত্যেককে অনুরোধ করব। এবং আর একটা কথা হচ্ছে, শুনুন, যারা সিনিয়র নেতৃত্ব আছে তাদেরকে সম্মান দিতে হবে। এটাই হচ্ছে আমাদের পার্টি শিখিয়েছে। তারা যদি না থাকতো আজকে আমরা এই জায়গায় আসতে পারতাম না। তাহলে প্রবীণ যারা বিজেপি নেতা আছেন, নেত্রী আছেন, তাদেরকে সম্মান আমাদের দিতে হবে। এটা আমাদের পার্টি শিখিয়েছে। তা নাহলে আমরা মানে এমন একটা পরিস্থিতির মধ্যে যাব, তাহলে আগামী দেখবেন আজকে আমি যদি কাউকে সম্মান না দিই, দুদিন পরে আমাকে কেউ সম্মান দেবে না। আর আমি আপনাদের মাধ্যমে আমি একটা কথাই বলবো, যে যারা আজকে হঠাৎ করে বিজেপি হতে চাইছে, তাদের কাছে আমি একটা পরিষ্কার বার্তা দিতে চাই, আপনারা বিজেপি হন। আপনারা আমাদের মেমারিতে দেখবেন সংঘের শাখা চলে, সকালবেলায় আপনারা সেই শাখায় যান, পবিত্র হন, সেখানে উচিত শিক্ষা নিন। সেই শাখায় যারা স্বয়ংসেবক আছে, তারা যখন মনে করবে যে আপনাদের রাজনীতিতে যাওয়া দরকার, তখন রাজনীতি করতে আসবেন। আর আপনারা যদি মনে করেন কোনো দাদার বা কোনো নেতার হাত ধরে আপনারা হঠাৎ করে বিজেপি নেতা হয়ে যাবেন, তাহলে আপনারা মূর্খের সঙ্গে বাস করছেন। কেন বিজেপি এটা হতে দেবে না। সময় নষ্ট না করে আমি বলবো, ওই সংঘের শাখায় যান সকালবেলায়, শরীরও ভালো থাকবে, মনটাও পবিত্র হবে, এবং ভাবধারা, সংঘের ভাবধারা, পার্টির ভাবধারা সম্পর্কে, সমাজ সম্পর্কে, দেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। কেন আপনারা তৃণমূলটা করে এসছেন। আমরা আশিস ঘোষালের কাছ থেকে শুনে নিলাম যে এই মেমারিতে বিজেপির এমন অনেক কার্যকর্তা যারা তৃণমূল কংগ্রেসের জমানাতেও জেল কেটেছে, আজকেও জেল কাটছে। এই বিষয় নিয়ে তিনি প্রশ্ন রাখছেন এবং তিনি এই বিষয়টা ঘোষণা করে দিলেন যে তৃণমূলীকরণ, বিজেপির তৃণমূলীকরণ তিনি কিংবা তার মতো যারা
আদি বিজেপির নেতা কর্মীরা রয়েছেন গোটা রাজ্য জুড়ে, শুধু মেমারে নয় গোটা রাজ্য জুড়ে, তারা কেউ মানবেন না। তৃণমূল থেকে যদি কেউ আসতে চায় তাকে পরিশুদ্ধ হয়ে সংঘের মধ্য দিয়েই তাকে বিজেপিতে আসতে হবে। এই পথও তিনি বাতলে দিলেন, নিদান দিলেন। আমাদের দেখার আগামী দিনে যে তৃণমূলীকরণ, বিজেপির তৃণমূলীকরণ হচ্ছে এবং হয়ে যাচ্ছে, এই যে একটা আওয়াজ গোটা রাজ্য জুড়ে উঠেছে, তার বিরুদ্ধে আদি বিজেপির যারা কর্মীরা তারা যে আওয়াজ তুলেছেন, সেই আওয়াজ কতটা বাস্তবায়িত হয়, আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। আমি এবং আশিস ঘোষাল আপাতত আপনার থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। থ্যাংক ইউ।